এখন ভারত একটা হার্ড স্টেট, সফট স্টেট না। সেখানে একটা এনজিও কে রেজিস্ট্রেশন করানো, তারপর সেটা অপারেট করানো সবচেয়ে কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। সেখানে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই মুভমেন্টটা করছেন। এর সঙ্গে যৌথ সামরিক মহড়ার চিন্তাটা প্রবলতর হচ্ছে তখন, বা এই তিস্তা প্রকল্প নিয়ে চীনাদের ইনভলভমেন্ট, এই বিষয়গুলো ভারতকে কিন্তু ভাবাচ্ছে সিরিয়াসলি। বঙ্গবন্ধু পরিবার বলতে কি সংজ্ঞাটা দেওয়া হয়েছে ফাইনালি, যেটা চ্যালেঞ্জ করেছিলেন মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী। খেয়াল করেন, একবারে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার সামিল, এবং সেটা আপনার শেষ পর্যন্ত কি দাঁড়াল, ম্যান্ডেটটা কি আসলো খেয়াল করেন। এখন দীর্ঘদিন ধরে আমরা জানি যে আমাদের মাননীয় মন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়ের সহোদর, তিনি কিন্তু চ্যালেঞ্জ করে যাচ্ছেন বরাবর, এমন ধরনের কথাবার্তা বলছেন যেটা কর্তব্য নয় কিংবা সুখপ্রদ নয়, কিন্তু ইজ দেয়ার, তাকে বিরত করা যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এইগুলো বা নিক্সন চৌধুরীকে বিরত করা যাচ্ছে না, এই ধরনের বিষয়গুলো হচ্ছে রিয়ালিটি। এখন আপনি যতই সীমায়িত করেন না কেন, ডায়ালেকটিক্স, তারপর ম্যাটেরিয়ালিজমের এই যে আপনার অনুসিদ্ধান্তগুলো, সেগুলো বাস্তবে এইভাবেই আপনার উকিঝুঁকি দেয়। ধরুন আমি আরেকটা একটু বিপজ্জনক কথাই বলি, শুনতে অনেকেরই ভালো লাগবে না। ধরুন রাফলি স্পিকিং দেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ বিরোধী, বোঝার সুবিধার্থে আমি বলছি, এটা আলোচনার সুবিধার্থে। তো এই লোকগুলো এখন ভারত বিরোধী আন্দোলন করছে বা ইন্ডিয়া আউট মুভমেন্টের মধ্যে যুক্ত। এখন কেন এই অবস্থান তারা নিয়েছেন এই জন্য যে ভারতের সহায়তায় শাসক দল ক্ষমতায় আছে, এটা তারা মনে করেন বা বিশ্বাস করেন। এখন ধরুন 5 বছর পর পর যে ম্যান্ডেটটা অফিসিয়ালি ডিজুরো সেন্সে আপনার শাসক দল পাচ্ছে, এবং এটা যদি ইনস্টিটিউশনালাইজড একটা ফর্ম ধারণ করে, তখন একটা পর্যায়ে এই যে লোকগুলো যারা শাসক দল পছন্দ করেন না, তারা উল্টো কাজটার দিকে তো চলে যেতে পারে। যেমন ভারতে যে মুভমেন্টটা শুরু হয়েছে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে, তাদের প্রিয়াম্বলে তারা বলেছেন যে তারা 47 পূর্ব অবস্থানে ফিরে যেতে চান, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে বৃহত্তর ভারত গঠনের একটা উদ্যোগ নিয়ে তারা কাজ করছেন। এটা অফিসিয়ালি রিকগনাইজড একটি সাইট, আপনারা যে কেউ অ্যাক্সেস করে দেখতে পারেন, এবং এটার ঠিকানা দিল্লির। এখন ভারত একটা হার্ড স্টেট, সফট স্টেট না। সেখানে একটা এনজিও কে রেজিস্ট্রেশন করানো, তারপর সেটা অপারেট করানো সবচেয়ে কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। সেখানে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই মুভমেন্টটা করছেন। তো এটার থেকে কি ইনফারেন্স আপনি ড্র করতে পারেন? যে লোকগুলো এখন ভারত বিরোধী অবস্থান নিয়েছেন, মূলত শাসক দলের, তারা এই যে কন্টিনিউয়াস রুল সেটার অবসান চান। সে লোকগুলি যদি পরবর্তীতে 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে যে ঠিক আছে আমরা এই একত্রীকরণ এফোর্টের সঙ্গে চলে যাব, তখন কি দাঁড়াবে? আমি জাস্ট ফুড ফর থট দিলাম। প্রপোজিশনটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক, কিন্তু পরিবর্তনগুলো তো এইভাবেই আসে। রিড্রয়িং অফ দ্য ম্যাপের ইস্যুগুলো রিয়েল হয়ে যায় কখন? বা এখন যে অবস্থাটা খেয়াল করে দেখেন, আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সরকারের অনুসমর্থনে রেজিম সার্ভাইভ করেছে বলে যে অংশটা বিরোধিতা করেন আওয়ামী লীগের, তারা বিশ্বাস করে। এখন সেই কারণে কিন্তু তারা ইন্ডিয়া আউট মুভমেন্টটা শুরু করেছে, একটা বার্তা দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী রেজিমকে। এখন অবস্থাটা দাঁড়াচ্ছে, যখন
চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়ার চিন্তাটা প্রবলতর হচ্ছে, তখন বা এই তিস্তা প্রকল্প নিয়ে চীনাদের ইনভলভমেন্ট, এই বিষয়গুলো ভারতকে কিন্তু ভাবাচ্ছে সিরিয়াসলি। এখন তারা যদি বিট্রেড ফিল করেন, তখন এই যে সমর্থনটা তারা যদি প্রত্যাহার করেন, যেটা ব্ল্যাঙ্ক চেকের মতো বা আপনার ব্ল্যাঙ্কেট সাপোর্টের মতো, তখন বিষয়টা কি দাঁড়াবে? সেই বিষয়গুলো তখন ব্যাপারটা দাঁড়াবে আপনার বিগ পাওয়ারের, বিগ গেইমের একটা ক্ষেত্রে পরিণত হব আমরা। সেই বিষয়টা একটা রিয়ালিটিতে পরিণত হতে পারে। আপনার নেপালে বছরখানেক আগে চীন নেপাল যৌথ সামরিক মহড়া করেছে, সেটা ভারতকে অ্যালার্মড করেছিল। সেই কারণে শিলিগুড়ি নেকে তারা প্যারাট্রুপার নামিয়েছিল, ওই এক্সারসাইজটা করেছিল। এখন একটা চিন্তা প্রস্তাব অনেকদিন আগে থেকেই ছিল যে মিয়ানমার হচ্ছে ক্লায়েন্ট স্টেট অফ চায়না, সেখান থেকে আমাদের সীমান্ত সংলগ্ন যে জেলা আছে আপনার বান্দরবান, সেখানে যদি যৌথ সামরিক মহড়া পরিচালনা করা হয় তাহলে কেমন দাঁড়াবে। আমরা কিন্তু হ্যাঁ না বলিনি, কিন্তু সম্প্রতি যেটি শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে ধরনের একটি সামরিক মহড়া কোথায় সেটা আমরা এখনো ওইভাবে স্পষ্ট না, কিন্তু একটা সামরিক মহড়া হবে এবং সেটা তো ন্যাচারালি ভারতের জন্য খুব প্লেজেন্ট আপনার বিষয় হবে বলে মনে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এম এ মালেক আপনার কাছে শুনতে চাই যে 28 অক্টোবরের পরে বিএনপি শক্তিকে ভেঙে দিতে পেরেছে বিভিন্নভাবে, এটাই সরকারের বিশ্বাস, বা এখন বিএনপি আবারও শক্তি অর্জন করে মাঠে নামবে কিনা সেটা একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সরকারের, এবং বিএনপিকে বিভিন্নভাবে কথার মাধ্যমে আক্রমণ করার চেষ্টা। তো এই অবস্থায় উনি যেটা উদ্বেগ প্রকাশ করেছেন, সেই উদ্বেগটাকে আপনি কিভাবে দেখছেন? ফুয়াদ ভাই ব্যাখ্যা করেছে যে আসলে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য আমরা যারা কথা বলি, আপনারা যারা কথা বলেন, আমাদেরকে ব্যস্ত রাখাই হচ্ছে একটা কাজ। আসলে